আশা করি আজকে অনুষ্ঠিত অফিসার ক্যাশ পরীক্ষায় সবাই অন্তত 4টি অঙ্ক অ্যান্সার করতে পারছেন। তো সবার জন্য অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। প্রথম অঙ্কটা বলছে যে একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা দেওয়ায় মোট 420 টাকা আদায় হলো। অর্থাৎ যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দেয় তার সহপাঠীর সংখ্যার সমান। তো আমরা ধরে নিই যে শিক্ষার্থীর সংখ্যাটা হচ্ছে এক্স। শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স জন। প্রত্যেকে কত টাকা করে চাঁদা দেয়? প্রত্যেকের চাঁদা, হ্যাঁ, প্রত্যেকের চাঁদার পরিমাণ কত তার সহপাঠীর সংখ্যা সমান, প্রশ্নে সরাসরি বলে দিছে। সো প্রত্যেকের চাঁদা ইকুয়াল টু সহপাঠীর সংখ্যা। এখন একটা শ্রেণীতে যদি এক্স জন শিক্ষার্থী থাকে তাহলে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা কত? প্রত্যেকের সহপাঠীর সংখ্যা তাহলে এক্স মাইনাস একজন। একজন বাদ গেল কেন? কারণ সে তো নিজে নিজে সহপাঠী না। সো সহপাঠীর সংখ্যা এক্স মাইনাস একজন এবং এটাই হচ্ছে প্রত্যেকের চাঁদার পরিমাণ। এখন আমাদের প্রশ্নে বলে দিছে কি যে মোট চাঁদা 420 টাকা আদায় হলো। সো মোট চাঁদা আদায় হলো কত? 420 টাকা। আবার এই 420 টাকায় আমরা এক্স এর সাপেক্ষে বের করতে পারি কিভাবে? এক্স জন শিক্ষার্থী ছিল, প্রত্যেকে চাঁদা দিছে এক্স মাইনাস 1 টাকা করে, তাহলে কিন্তু আমরা মোট চাঁদা অর্থাৎ 420 টাকা পাচ্ছি। এখান থেকে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 420 ইকুয়াল টু 0, বা এইটাকে হচ্ছে আমাদের সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে ফ্যাক্টরাইজেশন করে ফেলা। 420 কে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, 2 দিয়ে ভাঙলে 210, 2 দিয়ে ভাগ করলে 105, 5 দিয়ে ভাগ করলে এদিকে থাকতেছে 5 গুণ 10 গুণ 2, তাহলে হচ্ছে 20, অর্থাৎ 20 গুণ 21 করলে আমরা পাবো হচ্ছে 420। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস 21, প্লাস এখান থেকে যদি আমরা 20 কমন নেই তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস 21 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা আলটিমেটলি পাইলাম এক্স মাইনাস 21 এক্স প্লাস 20 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স মাইনাস 21 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 21, আর এক্স প্লাস 20 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 20, যেটা আমাদের গ্রহণযোগ্য নয়। কারণ কি? শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স, এটা কখনো ঋণাত্মক হতে পারে না। তো শিক্ষার্থীর সংখ্যা যদি এক্স হয় প্রত্যেকের চাঁদার পরিমাণ কত? শিক্ষার্থীর সংখ্যা আমরা পাইলাম 21, প্রত্যেকের চাঁদার পরিমাণ তাহলে 21 মাইনাস 1 ইকুয়াল টু 20। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীর সংখ্যা 21 জন এবং চাঁদার পরিমাণ হচ্ছে 20 টাকা করে। আমরা বি নাম্বার অঙ্কটা দেখি। অঙ্কটাতে কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার। ধরি এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের আমাদের দৈর্ঘ্যটা বলছে হচ্ছে 40 মিটার এবং এর প্রস্থ হচ্ছে 30 মিটার। প্রস্থ বলছে 30 মিটার। ইহার পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, মানে আয়তক্ষেত্রের যত পরিসীমা এই পরিসীমাটা হবে বর্গের পরিসীমা সমান। তো পরিসীমা বের করি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে আসছে 70, তাহলে হচ্ছে 140। মানে এই 140 সমান সমান নিয়ে আবার বর্গের পরিসীমা, কারণ আয়তক্ষেত্র এবং বর্গের পরিসীমা সমান। আচ্ছা, এখন বর্গের পরিসীমার সূত্র আমরা কি জানি? একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে পরিসীমা কিছুই না, সিম্পলি সবগুলা বাহুর যোগফল যে কোনো জিনিসের। এখানেও যদি আমরা 40 লিখে এখানে এখানে 30 লিখে এখানে 40 লিখে এই চারটা যোগ করে দিতাম, দেখতেন 140ই আসতো। সো বর্গক্ষেত্রের পরিসীমা আমরা সিম্পলি বলতে পারি 4a। তাহলে আমাদের 4a সমান 140, তাহলে আমরা a এর মান পাচ্ছি 140/4, মানে হচ্ছে 35। এখন আমাদেরকে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত চাইছে। আয়তক্ষেত্রের কর্ণ সমান আমরা কি জানি? আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 40, প্রস্থ ছিল 30, মানে √, 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, তার মানে √, 1600 প্লাস 30 স্কয়ার করলে পাচ্ছি আমরা 900। তো √, 2500 মানে কিন্তু হচ্ছে আমাদের 50। তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা কি হবে? বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা জানি √2a। কর্ণ সমান আমরা জানি √2a, তার মানে হচ্ছে √2 ইন্টু এর মান হচ্ছে 35, তার মানে আমরা লিখতে পারি 35√2। এই দুটারই এখন আমাদের অনুপাত চাইছে। অনুপাত সমান সমান কি? তাহলে আমাদের একটা জিনিস সাবধান থাকবেন, যেটা আগে চাইছে সেটা আগে লিখতে হবে। আয়তক্ষেত্র আগে চাইছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আগে লিখি, এরপরে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য লিখি। এটাই হচ্ছে তাহলে অনুপাত। এটাকে একটু কাটাকাটি করে সিম্পলিফাই করে লেখা যায়, 5 দিয়ে কাটলে 10:7√2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
সি নাম্বার অঙ্কটা করে দেখি কি বলছে যে এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি। প্রথম কিস্তি বলা আছে 1 টাকা। কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবে? এখানে একটা ক্লু পাই গেছি আমরা যে প্রতিটা কিস্তি তার আগের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি। তার মানে আমরা এখানে সমান্তর ধারার কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ, যেহেতু প্রতিটা কিস্তি 2 টাকা করে বাড়তেছে আমাদের। আচ্ছা, সমান্তর ধারার আমরা একটা সূত্র জানি যে আমাদের n সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ, n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে Sn টা হচ্ছে টোটাল সমষ্টিটা, n মানে হচ্ছে যতগুলা পদ, হ্যাঁ, পদের সংখ্যাটা, a হচ্ছে আমাদের এখানে প্রথম পদ এবং b হচ্ছে সাধারণ ব্যবধান। এখানে যে 2 টাকা করে কিস্তিটা বাড়তেছে তাহলে d এর মান হচ্ছে 2, এক কিস্তি থেকে আরেক কিস্তির ব্যবধান, এটাই হচ্ছে আমাদের d। সো আমরা এখানে পাচ্ছি কি কি, d ইকুয়াল টু পাইলাম 2, এ হচ্ছে আমাদের প্রথম পদ, প্রথম কিস্তি কত ছিল 1 টাকা, কতগুলা কিস্তির সংখ্যা, হ্যাঁ, এটাই আমরা জানি না, কতগুলা কিস্তি দিছে সেই সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে n। সো n ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে এবং আমাদেরকে টোটাল যে সমষ্টিটা n সংখ্যক কিস্তির সেই সমষ্টিটা কত, 2500 টাকা। সো আমরা বলতে পারি Sn ইকুয়াল টু 2500। তো আমরা লিখতে পারি Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে যদি মানগুলা বসাই দিই তাহলে হবে 2500 ইকুয়াল টু n/2 2 ইন্টু 1 মানে 2ই থাকলো প্লাস n এর মান তো বের করতেছি n মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের 2। সো এখানে থাকতেছে n/2, এখানে থাকতেছে হচ্ছে 2 প্লাস 2n মাইনাস 2, কাটাকাটি করলে আমরা থাকতেছে শুধু 2n, তাহলে থাকতেছে n/2 ইন্টু 2n, 2 কাটাকাটি করলে থাকতেছে n স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি 2500 সমান n স্কোয়ার বা n স্কোয়ার, n ইকুয়াল টু রুট ওভার 2500, অতএব n ইকুয়াল টু হচ্ছে 50। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এনই হচ্ছে কতগুলা কিস্তি ওই ব্যক্তি পরিশোধ করছে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের n, অর্থাৎ 50টা কিস্তি পরিশোধ করছে। এই অঙ্কটা একটু ট্রিকি ছিল, বাট প্রসেস অনুযায়ী আগাইলে ইজিলি সলভ করে ফেলা যায়। আমরা দেখি আমাদের মান কিসে কিসে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে a⁴ প্লাস a²b² প্লাস b⁴ ইকুয়াল টু 3। আরেকটা মান আমাদের দেওয়া আছে a² প্লাস ab প্লাস b², এটাও ইকুয়াল টু 3। আলটিমেটলি বের করতে হবে কি a² প্লাস b² ইকুয়াল টু 1। এই জিনিসটাকে যদি আমরা একটু সাজায় লিখি, অর্থাৎ a² আর b²টাকে যদি একসাথে লিখি তাহলে আমরা পাচ্ছি a⁴ প্লাস b⁴ প্লাস a² b² ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখি আমরা শুধু এটা নিয়ে কাজ করি, 3 কথাটা আমরা আপাতত ভুলে যাই। তো এটা কিসের ফর্মুলায় করছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a² প্লাস b² আর এই পাশে তো এটা থাকলো a² b², হ্যাঁ। আমরা একটা ফর্মুলা জানি কি a² প্লাস b² সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। যদি আপনাদের এই ফর্মুলাটা মনে না থাকে, এই ফর্মুলাটা আমরা কখনোই ভুলবো না, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b², এই ফর্মুলাটা একদম আমাদের ভিতরে গাঁথা। সো এখান থেকে কিন্তু দেখেন আপনি a² প্লাস b² এর মানটা বের করতে পারতেছেন, এখান থেকে আমরা পাচ্ছি a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, সো এখন আমরা সিম্পলি এই a² প্লাস b² এর ফর্মুলাটা বসাই দিব। এখানে a² কিন্তু পুরাটাই হচ্ছে a, b² মানে হচ্ছে b। আচ্ছা, সো আপাতত 3টা ইগনোর করি, হ্যাঁ। আমরা এটাকে তাহলে লিখতে পারি যে a² প্লাস b² হোল স্কোয়ার মাইনাস 2ab। a মানে কিন্তু এখানে a², b মানে হচ্ছে b², প্লাস কি ছিল, প্লাস ছিল আমাদের a² b²। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি দেখেন a² প্লাস b² হোল স্কোয়ার মাইনাস 2a² b² থেকে একটা a² b² যদি যোগ করি তাহলে থাকবে শুধু মাইনাস a² b²। মাইনাস a² b² কে মাইনাস a b হোল স্কোয়ার এইভাবে করে লেখা যায়, তাহলে কিন্তু আমাদের সূত্র পড়ে গেল। আবার এই পুরাটাকে a হিসাবে কম্পেয়ার করি, এই পুরাটাকে b হিসাবে তুলনা করি আর কি, হ্যাঁ। সো তাহলে আমরা a² মাইনাস b² এর ফর্মুলায় পড়ে গেছে, তাহলে ফর্মুলাটা হচ্ছে a প্লাস b a মাইনাস b। তাহলে a² প্লাস b² প্লাস ab, a² প্লাস b² মাইনাস ab।
আচ্ছা, এখন এই জিনিসটাকে নিয়ে আসি। এই জিনিসটার মান কত ছিল? এই যে এই জিনিসটাই, এই জিনিসটা, হ্যাঁ সেম। এটার মান আমাদের দেওয়া ছিল হচ্ছে 3, তো 3টা এবার আমরা নিয়ে চলে আসলাম। আরেকটু খেয়াল করি, এই টার্মটার মানও কিন্তু 3, এই যে এই টার্মটার মানও 3 দেওয়া আছে। সো 3 ইকুয়াল টু 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। সো 3 যদি এ পাশে চলে যায়, 3/3 1 হয়ে যায়, তাহলে আমরা পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। হ্যাঁ, আবার একটু খেয়াল করি, আমাদের কাছে চাইছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। কোনোভাবে যদি আমরা এ বিটাকে সরাই দিতে পারি, আমরা খুব ইজিলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেয়ে যাব। এই সমীকরণটার দিকে একটু তাকাই, এখানে কিন্তু এ বিটা প্লাস আকারে আছে, এখানে এ বিটা মাইনাস আকারে আছে। সো এই সমীকরণের সাথে যদি এই সমীকরণটা আমরা যোগ করে দিই, আমাদের কিন্তু এ বিটা চলে যাচ্ছে। তাহলে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে 3। সিম্পলি এই সমীকরণটা বসাই দিলাম। তাহলে এবি এবি কাটা, দুইটা এ স্কোয়ার থাকতেছে, দুইটা বি স্কোয়ার থাকতেছে, একবারে 2 কমন নিয়ে ফেললাম, তাহলে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এটাই আমাদের অ্যান্সার। ই নাম্বারে বলছে কি যে আব্দুল্লাহ, রেহান ও আরিফের মধ্যে 2600 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে আব্দুল্লাহর অংশের দ্বিগুণ, রেহানের অংশের 3 গুণ, আরিফের অংশের 4 গুণ সমান হয়। হ্যাঁ, অর্থাৎ আব্দুল্লাহর অংশের দ্বিগুণ, আব্দুল্লাহকে সংক্ষেপে এ লিখলাম, এ গুণ 2 ইকুয়াল টু কি রেহানের অংশের 3 গুণ, রেহানকে সংক্ষেপে আর লিখলাম, আর গুণ 3 ইকুয়াল টু আরিফের অংশের 4 গুণ, আরিফকে সংক্ষেপে এফ লিখলাম, তাহলে হচ্ছে এফ গুণ 4। হ্যাঁ, একটা জিনিস আমরা মনে রাখবো যে তাদের তিনজনের মোট টাকার পরিমাণ হচ্ছে 2600 টাকা, কারণ এই টাকাই তাদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি আব্দুল্লাহ, রেহান এবং আরিফের টাকার পরিমাণটা পাইতে চাই, তাহলে আমাদেরকে এ ইস টু আর ইস টু এফ, এদের তিনজনের কম্বাইন্ড অনুপাতটা লাগবে আর কি। হ্যাঁ, তো এটা বের করার টেকনিক আছে, টেকনিকটা আপনাদেরকে দেখাই দিব। প্রথমে আমরা হচ্ছে এই টার্মটাকে ইগনোর করি, মনে করি শুধু এই দুটা আছে। তাহলে আমরা যদি আটটাকে এখানে এর নিচে নিয়ে আসি, তাহলে লিখতে পারি এ ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, 2 এ পাশে চলে যায়, ভাগ হয়ে গেল। আর ভাগ মানে কিন্তু অনুপাত, অতএব এ অনুপাত আর ইকুয়াল টু 3 অনুপাত 2। আবার এবারকা এ গুণ 2 এটাকে আপনার ইগনোর করে দিব, তাহলে আমরা লিখতে পারি আর ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3, 3 ওই পাশে যায়, 4 এর নিচে ভাগ হয়ে গেল, অতএব আর ইস টু এফ ইকুয়াল টু 4 ইস টু 3। এখন তাদের তিনজনের অনুপাত বের করার টেকনিকটা হচ্ছে এ ইস টু আর ইস টু এফ। ফার্স্টে তাদের তিনজনের কম্বাইন অনুপাতটা লিখে নিব, এ আর আর এর যে অনুপাতটা সেটা ঠিক তাদের নিচে লিখে নিব, এবং আর আর এফ এর যে অনুপাতটা সেটা ঠিক তাদের নিচে লিখে নিব। খেয়াল করে দেখবেন আমাদের দুইটা ঘর ফাঁকা আছে, এই ঘরটা ফাঁকা আছে এবং এই ঘরটা ফাঁকা আছে। এই ফাঁকা ঘরে পাশের অনুপাতটাই বসাই দিব। এই ফাঁকা ঘরে পাশে আছে 2, 2 বসাই দিলাম, এই ফাঁকা ঘরে পাশে আছে 4, 4 বসাই দিলাম। এবারকা হচ্ছে আমরা গুণ করে দিব, 4 3 গুণ করলে হয় 12, 4 2 গুণ করলে হয় 8, 3 2 গুণ করলে হয় 6। এটাই তাদের তিনজনের কম্বাইন্ড অনুপাত। এটাকে আরো সিম্পলিফাই করে লেখা যায় 6:4:3। অর্থাৎ আব্দুল্লাহর টাকার পরিমাণ কত? টোটাল যদি 6 4 10 3 13 ভাগ হয়, আব্দুল্লাহ পায় হচ্ছে 6 ভাগ, রেহান পায় হচ্ছে 4 ভাগ এবং আরিফ পায় হচ্ছে 3 ভাগ। সো আব্দুল্লাহর টাকার পরিমাণ হচ্ছে টোটাল 13 ভাগের 6 ভাগ ইন্টু তাদের টোটাল টাকা হচ্ছে 2600। তাহলে কাটাকাটি করলে আসে 200, আব্দুল্লাহর পরিমাণ পাচ্ছি আমরা তাহলে 1200। রেহানের পরিমাণ তাহলে হচ্ছে, রেহান হচ্ছে পায় 4 ভাগ, তাই না? 13 ভাগের 4 ভাগ ইন্টু তিনজনের টোটাল টাকা হচ্ছে 2600। কাটাকাটি করলে আগের মতো সেম 200 আসবে, 200 4-এ আসবে হচ্ছে 800। এই দুইজন মিলে কিন্তু আমাদের 1200 আর 800 2000 টাকা হয়ে গেছে। অর্থাৎ বাকি যে 600 টাকা থাকতেছে সেটা কিন্তু আমাদের আরিফ পাচ্ছে, অতএব আরিফ পায় 600 টাকা। এটাই এই তিনজনের টাকার পরিমাণ, 1200 800 600। সো আশা করি আপনারা অঙ্কগুলা করতে পারছেন। খুব বেশি সোজাও ছিল না, আবার খুব বেশি জটিলও ছিল না, মধ্যম ডিফিকাল্টি ছিল। সবাইকে ধন্যবাদ।